সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে ২০২২ সালে ট্রাস্ট গঠন করে সরকার। ৩ বছরে ২,০০০ চেকের মাধ্যমে ৮৮ কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকে, অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের এককালীন বড় অঙ্কের টাকার সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়। যাচাই বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন ৫ লাখ টাকা দেয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেয়া হয় ৩ লাখ টাকা এবং যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তিনি পান ১ লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকেই টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন কেউ কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হয় সে সম্পর্কে জানেন না। আমাদেরকে ফোন করে জানাইছে এবং আমরা এখানে আসছি, আমাদেরকে ৫ লক্ষ টাকা সহায়তা করছে, ওনারা চেক প্রদান করছে। অঙ্গহানির জন্য হলো ৩ লক্ষ টাকা, আর একবারে যে নিহত তার জন্য ৫ লক্ষ টাকা, কিন্তু আমাকে আজকে ১ লক্ষ টাকা দিছে আর ২ লক্ষ টাকা দেয় নাই। সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত, আমার সন্তানদের মুখে একটু ডাল ভাত তুলে দিতে পারতাম। আমি খুব অভাবে আছি। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ২০ অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১,৯২৫ পরিবারকে ৮৮ কোটি ৮২ লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো পড়ে আছে ২২০ কোটি টাকা। রিসিভ করেছি ৩০৭ কোটি টাকা। এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি, আর অ্যাপ্রক্সিমেটলি এখন ২২ সাল থেকে এখন পর্যন্ত ৮৮ কোটি টাকা বেশি আমরা ডিসবার্স করেছি। প্রায় ২,০০০ চেক আমরা দিয়ে দিয়েছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতালের চিকিৎসার তথ্য বা মৃত্যুর সনদ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমরা আপনার প্রতিবেদনের মাধ্যমে আজ অনেক তথ্য জানতে পারলাম। এই যে যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন, হতাহত হন, তাদের যে ধরনের বরাদ্দ আছে, এটির প্রচার আসলে সেভাবে নেই কেন? আপনি এই প্রতিবেদন কাজে নিশ্চয়ই অনুসন্ধান করেছেন, এর প্রচার এত কম কেন? বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকটা বিআরটিএ অফিসে কথা বলেছি। বিশেষ করে বিআরটিএর চেয়ারম্যান যখন বগুড়া এসেছিলেন তখন আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তাদের পক্ষে সরকারিভাবে যতটুকু প্রচারণা করা সম্ভব, বিশেষ করে যখন সড়ক সংক্রান্ত কোনো দিবস হয় সেখানে তারা অবহিত করেন, যারা অংশ নেন তাদেরকে। সদিচ্ছার যে বিষয়টি সরকারের, অন্তত এই যে আর্থিক ক্ষতির যে বিষয়টি, সেটি কিন্তু সরকার খুব আন্তরিকতার সাথেই দেখেন এবং খুব বলা যায় যে একেবারেই মানুষের কাছে গিয়ে এটা দেওয়ার চেষ্টা করে এবং সেই চেষ্টার ফলে কিছু কিছু মানুষ এই সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু প্রচারের যে অভাব, সেই অভাবটা আসলে খুবই প্রকট, বিশেষ করে যদি একটু শহরের বাইরে হয়। এমনকি শহরের অধিকাংশ মানুষই জানেন না যে সড়ক দুর্ঘটনায় মারা গেলে সরকার তাদের দিক থেকে ৫ লাখ টাকা করে দেন, আর অঙ্গহানির ঘটনায় ৩ লাখ টাকা দেন, এবং খুব সাধারণ দুর্ঘটনায় যদি কেউ খুবই অল্প দুর্ঘটনায়, অল্প ছোট দুর্ঘটনায় আহত হয় সেখানেও ১ লাখ টাকা দেওয়ার সুযোগ রয়েছে। এই তথ্যগুলো কেউ আসলে জানেন না। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই প্রচারণার ক্ষেত্রে কি করছেন সরকার বা বিআরটিএ, তখন তারা যেটি জানিয়েছেন যে সরকার বিভিন্ন সময় যে দিবসগুলো হয় এর পাশাপাশি বিজ্ঞাপন দেওয়ার কথা বলছেন, যে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবার এর বাইরেও কিছু তথ্য তারা আমাদেরকে দিচ্ছে, বিশেষ করে ফেসবুক বা এই ধরনের যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ধরনের প্রচারণা চালাচ্ছে, যার ফলে কিছু মানুষ হলেও অন্তত জানতে পারছে যে সরকার এই ধরনের একটি জনকল্যাণমূলক এক ধরনের উদ্যোগ নিয়েছে, আর এর ফলে কিছুটা হলেও মানুষ পাচ্ছে। কিন্তু প্রচারণার ক্ষেত্রে তিনি গণমাধ্যমকেই বেশি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিশেষ করে আমি চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলেছি তিনি বলেছেন যে গণমাধ্যমে এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারেন, আর তার ফলে দেখা যাবে যে অনেক মানুষই এটা সুযোগ সুবিধা পাবে। আর একটা আমরা আপনার প্রতিবেদনে এমনটিও দেখলাম যে যারা এই বিষয়টি জানেন বা আবেদন করেছেন তারা তাদের যে পরিমাণ বরাদ্দ আছে সেই টাকাটা পাচ্ছেন না বা অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, এটির কারণ কি?
এ সংক্রান্ত একটি অভিযোগও আমরা পেয়েছি। সেই অভিযোগ নিয়ে কথা বলেছে বিআরটিএ কর্মকর্তা সাথে, বেশ করে যার ছবি আমরা দেখিয়েছি তিনি আমাকে যেটি বলেছেন যে তিনি একটি পা কেটে ফেলেছেন কিন্তু পুরো টাকাটা পাননি। এই বিষয়টি নিয়ে আমি বিআরটিএর কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে যখন তার আবেদন করা হয়েছিল তখন তার পা কাটা হয়নি বা অঙ্গহানির যে একেবারে বিষয়টি সেটি পরিষ্কার ছিল না, যে কারণে প্রাথমিকভাবে তাকে ধরে নেওয়া হয়েছিল যে তার যে সমস্যা হয়েছে, যে আহত হয়েছে, এই ঘটনায় যেটুকু টাকা পাওয়ার কথা সেটি তারা দিয়েছেন এবং সে কারণেই তার 3 লাখ টাকা প্রাপ্য হলেও সেখানে সে 1 লাখ টাকা পেয়েছে। এটি তার মূল কারণ এবং এই ধরনের ঘটনা আরও কিছু আছে বলে আমরা জানতে পেরেছি। আর আপনাকে জানিয়ে রাখি যে আমরা 2 বছরে যে তথ্য পেয়েছিলাম সড়ক দুর্ঘটনায়, সেখানে প্রায় 17,000 মানুষের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে, কিন্তু সরকার দিয়েছে এই 2 বছরের যে তথ্য আমাদেরকে দিয়েছে সেখানে মাত্র 2,000 মানুষকে দিয়েছে। অর্থাৎ বলা যায় যে পার্সেন্টেজের হিসাবে আসলে এটা এখনো দশমিকের পরে শূন্যের ঘরেই রয়েছে। আপনি আরেকটি তথ্য জানাবেন যে আসলে কোন প্রক্রিয়ায় এই আবেদন করতে হয় এই ক্ষতিপূরণের জন্য? বিআরটিএর কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো যে দুর্ঘটনার পরপরই যদি গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ হয়ে থাকে তাহলে এটিও তারা সরকার গ্রহণ করে এবং সেটার ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণ দেয়। এর বাইরে যেটি হতে পারে যে যদি কোনো মামলা হয় সেই মামলা সংক্রান্ত কাগজে তারা দিতে পারে এই আবেদনের সাথে। আর একটা হতে পারে যে যে হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া হয়েছে সেই হাসপাতাল থেকে একটা সনদ দিলেও তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া যাবে বলে আমাদেরকে বিআরটিএ দিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষের এই ধরনের কোনো তথ্য না জানার কারণে এই সুযোগ সুবিধাটা, বিশেষ করে সরকার যে একটা বড় অঙ্কের টাকা দিচ্ছে, এই সুযোগটা নিতে পারছে না সাধারণ মানুষ। জি, হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আমরা তো বগুড়ার খবর শুনছিলাম এবং এই যে সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার পরে যে বরাদ্দ রয়েছে সেই বিষয়টি অনেকেই জানেন না। চট্টগ্রামের পরিস্থিতি কেমন? কত শতাংশ মানুষ এখন পর্যন্ত এই সরকারি সহায়তা নিয়েছেন বা পেয়েছেন? আচ্ছা, আমি একটু আগেও সর্বশেষ চট্টগ্রামের যে বিআরটিএ তার ওখানকার কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন 2022 সালে যেটা চালু হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহতদের যে সহায়তা, সরকারি সহায়তা, সেটার তরফ থেকে তারা এ পর্যন্ত 44 জন যারা মারা গেছে তাদেরকে এই সহায়তা দিয়েছেন এবং সর্বমোট 2,33,00,000 টাকা চট্টগ্রামের যে বিআরটিএ এখান থেকে সহায়তা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটা দেখেছি প্রতিনিয়ত চট্টগ্রামের বিভিন্ন সড়কে যে দুর্ঘটনা ঘটে, মহাসড়ক আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সমস্ত মহাসড়কগুলো চট্টগ্রাম অংশে আছে, সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা অন্যান্য জায়গায় যেখানে নিয়ে যাওয়া হয়, আমরা স্বজনদের সাথে কথা বলি, যারা মারা গেছে তাদের স্বজনের সাথে কথা বলি, আমরা কখনো আসলে দেখিনি মানে এই ধরনের প্রচারণা আমরা খুব বেশি আসলে আমাদের চোখে পড়েন। এবং সাধারণত অনেক গরিব মানুষকে আমরা দেখেছি সড়ক দুর্ঘটনার পরে অনেক বেকায়দায় পড়তে হয়, আর্থিকভাবে অনেক সংকটে পড়ে, তাদেরকে এই ধরনের সহায়তার কথা আসলে তারা সাধারণত জানেন না এবং আমরা খুব বেশি আসলে প্রচারণাও দেখিনি। বিআরটিএর তরফে আমাদেরকে যেটা বলা হচ্ছে, তারা সাধারণত প্রচারণাটা পুলিশের মাধ্যমে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চালাচ্ছেন এবং আমাকে বলেছেন যে বিভিন্ন চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে সেখানে তারা ব্যানার দিয়ে এই বিষয়টা মানুষকে জানানোর চেষ্টা করছেন। তবুও সাধারণ মানুষের ভিতরে এই বিষয়টা আসলে খুব বেশি এখনো পর্যন্ত সচেতনতা তৈরি হয়নি এবং আমরা স্থানীয়ভাবে আরো প্রচারণা বাড়ানো দরকার, না হলে মানুষ এই ধরনের সুবিধা বঞ্চিত হবে। আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে 4,000 ঘনফুট মূল্যবান কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। এসব কাঠের আনুমানিক মূল্য 1,20,00,000 টাকার উপরে। প্রত্যন্ত বরবাছড়ি মুখ বাজার সংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। লক্ষ্মীছড়ির রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জব্দকৃত কাঠের মধ্যে রয়েছে সেগুন, গামারি সহ বিভিন্ন প্রজাতির মূল্যবান কাঠ। পার্বত্য এলাকায় নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন কাঠ পরিবহন বা কর্তনের জন্য নিয়ম মেনে জোত পারমিট নিতে হয়। এছাড়া কাঠ পরিবহন দণ্ডনীয় অপরাধ। জোত পারমিট না থাকায় পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী জানায়, জনগণের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল সেই পাতা বদল করে সনদ জমা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে রাজবাড়ী সদরের অন্ধ গফুর মালিককে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি আরও বলেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই, অন্য পাতা যুক্ত করে জমা দেওয়া হয়েছে। এটি দুঃখজনক ও প্রতারণা উল্লেখ করে জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না বলে জানান তিনি। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত ব্যক্তি, তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল, কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা মানুষ বিশ্বাস করতে পারেনি। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর দায়িত্ব রাজনীতিবিদ, শিক্ষক ও অভিভাবকদের বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যানি বলেন, সমাজে যেভাবে মাদকের প্রভাব বিস্তার হয়েছে, এতে সমাজটা কলুষিত হয়ে পড়েছে। এর দায় অভিভাবক ও রাজনীতিবিদ সহ সবাইকে নিতে হবে। নতুন প্রজন্মের সামনে যদি সবাই এক হয়ে কাজ করে, তাহলে সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। এই প্রজন্মকে যদি সঠিক পথটা দেখাইতে হয়, এই বই পড়া, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা অথবা কালচারাল যে কোনো অ্যাক্টিভিটিসের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রাম করা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনী ও দুটি কোরের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। আগামীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার জন্য সকল সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সেন্টার কমান্ড্যান্ট আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল ব্রিগেড কমান্ডার এবং ইউনিট অধিনায়কগণ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মারাত্মক বায়ু দূষণের কবলে দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা। নিয়ম না মেনে উন্নয়ন কর্মকাণ্ড, নির্বিচারে গাছ কাটা, জলাশয় ভরাট করা, ফিটনেসবিহীন যান চলাচল, ত্রুটিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা কারণে বাড়ছে দূষণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বাতাসের মান কমছে আশঙ্কাজনক হারে। একসময় নির্মল বায়ু শহর হিসেবে পরিচিত পদ্মাপাড়ের রাজশাহী নগরী এখন বায়ু দূষণের কবলে। বরেন্দ্র উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার এক সাম্প্রতিক গবেষণা বলছে, শহরের রেলগেট ও বন্ধগেট এলাকায় বায়ুতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণা PM2.5 এর মান গত বছর ৭৬ থাকলেও এবছর তা বেড়ে হয়েছে ১০৫। অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত নির্মাণ, নির্বিচারে গাছ কাটা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব সহ নানা কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলছেন স্থানীয়রা। মিনিটে ২-৪-৫টা গাড়ি আমার সামনে দিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই ১০-১৫ মিনিট পর পর দেখা যাচ্ছে ধুলার প্রলেপ পড়ছে। আমরা গত কয়েক বছর থেকে বলে আসছি, রাজশাহীতে বড় বড় গাছ ছিল, ওগুলো কেটে ফেলা হয়েছে, অবৈধভাবে জলাশয়গুলো ভরাট করা হয়েছে এবং রাজশাহীতে যে কনস্ট্রাকশন কাজ করা হয় এগুলোতে কোনো নিয়ম মানা হয় না। দক্ষিণের নগরী খুলনাতেও কমেছে বায়ুর মান। ইটভাটা, ফিটনেসবিহীন যানবাহন, অপরিকল্পিত শিল্পায়ন, ভাঙাচোরা সড়ক সহ নানা কারণে দূষিত হচ্ছে বায়ু। ভাঙা সড়ক মেরামত না করা এবং যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বাতাসে বাড়ছে ধূলিকণা। বিশেষ করে ধোঁয়া নির্গত করছে যে সকল প্রতিষ্ঠান, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। এক্ষেত্রে আমি মনে করি জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ এদেরকে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। পরিবেশ অধিদপ্তর বলছে, শুষ্ক মৌসুমে বায়ুর মান কিছুটা কমে। দূষণে জড়িতদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 অনুসারে এইগুলো হচ্ছে
যথাযথ যাতে ম্যানেজমেন্ট হয়, যাতে বায়ু দূষণের মাত্রা কমানো যায় তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। এটা আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করে যাচ্ছি। পরিবেশ অধিদপ্তর জানায় 0 থেকে 50 পর্যন্ত সূচককে ভালো বায়ুর মান হিসেবে ধরা হলেও অক্টোবরে খুলনায় গড় সূচক 113। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মারাত্মক বায়ু দূষণের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই তো অল্প কিছুদিন আগেই তো রাজশাহীকে নির্মল বায়ুর এলাকা বলা হতো। আপনি রাজশাহীর বাসিন্দা, কি ধরনের পার্থক্য চোখে পড়ছে যার ফলে এখন মারাত্মক বায়ু দূষণের কথা বলা হচ্ছে? দেখুন, 2006 সালে ক্লিন সিটি যে খেতাব, সেই আগের চিত্র আর বর্তমানে চিত্র পুরোটাই আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কারণ এখন আমরা দেখেছি রাজশাহী শহরে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে এবং রাজশাহী নগরীতে যে 5টি ফ্লাইওভার আন্ডারপাস যেগুলো হচ্ছে নগরীতে যে 5টি হচ্ছে, এগুলো কোনোটিতেই আমরা দেখিনি যে এখানে যে ডেভেলপমেন্ট রুলস সেগুলো মেনে চলা হচ্ছে। এবং এর শুধু এই ফ্লাইওভার এই নির্মাণ গুলো নয়, এর শহরের নগরীতে যেগুলো উন্নয়ন কাজগুলো হচ্ছে প্রত্যেকটিতে যে নির্মাণ নীতিমালা রয়েছে সেগুলো কেউ মানে না। তার অন্যতম কারণ হচ্ছে এর কোনো নজরদারি নেই। এই বিষয়টি দেখভাল করার কথা ছিল যুগের, অর্থাৎ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যদি বরাবরই বলে থাকেন যে তাদের জনবলের স্বল্পতা রয়েছে বা জনবলের সংকট রয়েছে, এই অজুহাত দিয়ে কিন্তু তারা পার পেয়ে যান। এবং দেখা গেছে তাদের এই বিষয়গুলো দেখার কথা ছিল যে কোন প্রতিষ্ঠান মানছে এবং কোন প্রতিষ্ঠান মানছে না, এবং না মানলে তাদের বিষয়ে করণীয় কি বা আইনগত কি পদক্ষেপ নেওয়া হবে, এই বিষয়গুলো কখনোই আমরা দেখিনি। অপরদিকে বলা যেতে পারে যে সিটি কর্পোরেশনের প্রসঙ্গ, সিটি কর্পোরেশনের যে রাজশাহী নগরী জুড়ে দেখা গেছে যে ফুটপাতের ধারে বা ফুটপাতে অনেক সময় দেখা গেছে নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, অর্থাৎ বিশেষ করে বালিগুলো পড়ে রয়েছে। এই জিনিসগুলো যেটি পড়ে থাকার কথা নয়, কিন্তু এই বিষয়গুলো দেখভাল করার কথা ছিল সিটি কর্পোরেশনের। এবং সিটি কর্পোরেশন যে বিষয়টি বারবারই বলে থাকেন যে তাদের এখানে ম্যাজিস্ট্রেটের স্বল্পতা রয়েছে, যার ফলে তারা ভ্রাম্যমাণ আদালত তারা পরিচালনা করতে পারে না। এর ফলে তারা এই যে নগরের যে দূষণ, অর্থাৎ এখানে দুটি সংস্থার যখন অবহেলা বলা যেতে পারে বা তাদের অব্যবস্থাপনার কথা বলা যেতে পারে, এর খেসারত দিতে হচ্ছে সাধারণ নগরবাসীকে যারা এই নগরে বসবাস করছেন তাদেরকে। তারা প্রতিনিয়তই কিন্তু এই যে দূষণের শিকার হচ্ছেন, বিশেষ করে শিশু এবং যারা বয়স্করা রয়েছেন তারা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর সংখ্যা ক্রমেই কিন্তু বাড়ছে। এবং চিকিৎসকরা বলছেন এটি যে ডাস্ট অ্যালার্জি অনেকে এই রোগে আক্রান্ত হচ্ছেন। এখন এই থেকে পরিত্রাণের যে বিষয়টি হচ্ছে, পরিত্রাণ এখানে নগরবাসী বা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। মুস্তাফিজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। জামালপুরে নদ নদীর নাব্যতা সংকটে জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর, অসময়েও দেখা দিচ্ছে নদী ভাঙন। এই সংকট থেকে রক্ষায় নদী খনন সহ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তীরবর্তী এলাকার মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে ব্রহ্মপুত্র নদ খননের কাজ চলছে। সংকট কাটাতে খনন করা হবে ছোট নদী, খাল, জলাশয়ও। জামালপুরের ইসলামপুরে যমুনার চরে 2 বছর ধরে আটকে আছে সার্ভিস বোট সহ একটি ড্রেজার। পানির গভীরতা কমে যাওয়ায় সরানো যাচ্ছে না যান দুটি। নাব্যতা সংকটে যমুনার শাখা নদীতে বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন নৌযান চলাচল, জেগে উঠছে দীর্ঘস্থায়ী চর। আবার অন্যদিকে নদীর গতিপথ বদলে যাওয়ায় যমুনা ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব বহু মানুষ। মাঝখানে আসলে ওখানে ভাঙার পরে মনে করেন আসলাম এই আস্তার ধারে ভাঙলো, আস্তার ধারে ভাঙার পরে মনে করেন আসলাম এখানে। আমাদের কুশের পাড়া ভেঙে নিছে, এখন আঙর মরিচের চাষ দিতে আসি, এই মরিচের ফসলটাও ভেঙে নিতে আছে। আমরা সরকারের কাছে কোনো সাহায্য ফেরতে চাই না, আমরা চাই এই নদীটা শাসন হোক। নদী খনন ও 2 তীরে বনায়নের উদ্যোগের তাগিদ নদীরক্ষা কমিশনের সদস্যদের। পানি উন্নয়ন বোর্ড জানায় ব্রহ্মপুত্র খননের কাজ চলছে, এছাড়াও খনন হবে অন্যান্য শাখা নদী ও খাল জলাশয়। নিয়ম হলো 40 বছর পর পর নদী খনন করার কথা। এবং পাশাপাশি এই যে গত সরকারের আমলেও আমরা দেখেছি জামালপুর ব্রহ্মপুত্র নদীর 3000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল নদী খননের নামে, কিন্তু নদী খনন হয় নাই। পুরাতন ব্রহ্মপুত্রটা তো বিআরডব্লিউটি এর মাধ্যমে খনন চলমান রয়েছে, পাশাপাশি অন্যান্য ঝিনাইটা বিআরডব্লিউটি খননের প্রক্রিয়া গ্রহণ করেছে। এর পাশাপাশি অন্যান্য কিছু জলাশয় এবং ছোট নদী খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। 64 জেলায় বেশ কিছু ছোট নদী, খাল ও জলাশয়ের খনন কাজের জন্য নাম প্রস্তাব করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নাব্যতা ফিরবে, জানায় পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ এক অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্টগার্ড। সকালে মোংলা পশ্চিম জোনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কোস্টগার্ড জানায়, ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গুলি সরবরাহের জন্য তার সহযোগী আব্দুর রহিম নন্দবালা খাল এলাকায় যায়। গোপন খবরে সেখানে অভিযানে যায় কোস্টগার্ডের একটি দল। এ সময় পালানোর চেষ্টা করে আব্দুর রহিম। পরে ধাওয়া দিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি সহ তাকে আটক করা হয়। আব্দুর রহিম দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রামের কাস্টমস মোড়ে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় পলাতক আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর কাস্টমস মোড়ে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনায় আকবর হোসেন নামে একজন গ্রেপ্তার হলেও হাবিব সহ আরও ৩ জন পালিয়ে যায়। এই ঘটনার পর হাবিব গতকালও আগ্রাবাদের জাম্বুরি মাঠ এলাকায় একটি দোকানে ঢুকে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই করে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। বন্দর থানা এলাকায় একটি দোকানে ঢুকে চাপা হাতে দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা আমরা সিসি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বন্দর থানা পুলিশের ছিনতাই অভিযান প্রতিনিয়ত অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। গাজীপুরের নাওজোর এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতরাতে গোপন খবরে অভিযান চালিয়ে আটকদের বাসন থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটককৃত তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিক বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাইয়ের ছেলে। অভিযানে তাদের কাছ থেকে 27টি ছোট বড় ছোরা, 10টি চাপাতি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। রাঙামাটির রাজবন বিহারে শুরু হয়েছে 2 দিন ব্যাপী কঠিন চিবরদান উৎসব। বৃহস্পতিবার দুপুর 2টায় এর আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় 24 ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে দান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশ বিদেশের অসংখ্য পুণ্যার্থী জড়ো হয়েছেন রাঙামাটিতে। শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। 1972 সালে রাঙামাটির লংগদুতে পরিনির্বাপিত বনভান্তের সর্বপ্রথম এই রীতিতে কঠিন চিবরদান প্রচলন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে তা পালন করে আসছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কঠিন চিবরদান উৎসব নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, 1972 সালের পর থেকে ধারাবাহিকভাবেই কঠিন চিবরদান উৎসব পালন হয়ে আসছে। এই মুহূর্তে আপনি সেই অনুষ্ঠান স্থলে রয়েছেন, কি ধরনের পরিবেশনা চলছে বা কি ধরনের আয়োজন রয়েছে সেখানে? আসলে এই রাঙামাটি রাজবন বিহারের যে আমি যদি বলি যে 49তম যে কঠিন চিবরদানের যে আয়োজনটা, এটা বিকাল 3টা নাগাদ এখানে বেনগর উদ্বোধন প্লাস সরকার মাধ্যমে চুলা থেকে সুতা কেটে যে বিন বনন কার্যক্রম সেটা উদ্বোধন হয়ে গেছে। ইতিমধ্যে আমরা রাঙামাটি রাজবন বিহারের যে বেনগরের যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেটা হলো আসলে এখানে হাজারো মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে এসে এই যে পুণ্য কাজটা তারা সেখানে অংশ নিচ্ছেন। আমরা যে তথ্য যেটা নিয়েছি রাজবন বিহার কর্তৃপক্ষের কাছ থেকে, সেটা হচ্ছে টোটাল 200টি বেনের মাধ্যমে আজকে মূলত যে কঠিন যে চিবর, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের যে পরিধেয় যে চিবর, সেই চিবর মূলত তৈরি করা হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে প্রায় 1000-এর অধিক নারী, যারা এখানকার পাহাড়ে যে নারী, তারা এখানে
এই বেন বুনবেন এবং বেন বুনে সেটা আগামী কাল 2টার মধ্যে সেটা তারা ভিক্ষু সংঘকে দান করবেন। তো একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে গত বছর কিন্তু একটা বিশেষ কারণে রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামে যে জীবরদান অনুষ্ঠিত হয়নি। তো এবারই হচ্ছে মূলত এই বেশ জাঁকজমক ভাবে পুরো পার্বত্য চট্টগ্রামে জীবরদান পালিত হচ্ছে। তো একটা বিষয় যে রাজবন বিহার কর্তৃপক্ষ রাজবন বিহারের অধীনে অর্থাৎ তাদের যে প্রধান তো সেক্ষেত্রে যদি যে আসলে যে এখানে মানুষ প্রচুর পরিমাণে যে রাঙ্গামাটি ছাড়াও রাঙ্গামাটি বিভিন্ন উপজেলা থেকে এখানে মানুষ কিন্তু আসতেছে, বিভিন্ন বোটে করে আসতেছে। এই যে রাঙ্গামাটির বাইরে চট্টগ্রামের এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণ আগে এখানে রাজবন বিহারের যে আবাসিক প্রধান যে প্রজ্ঞালঙ্কার মহা তেরো তার নেতৃত্বে বৌদ্ধ যে বেনগড়ের যে কার্যক্রম সভ্যকর পরিবেশেই চলছে কঠিন জীবরদান উৎসব। হিমেল চাকমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনাজপুরের সেতাবগঞ্জ চিনি কলে বরাদ্দকৃত অর্থ দ্রুত ছাড় এবং আখ মাড়াই চালুর দাবিতে সমাবেশ করেছেন চিনিকল শ্রমিকরা। দুপুরে সেতাবগঞ্জ চিনিকলের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার 2020 সালের 1 ডিসেম্বর সেতাবগঞ্জ সহ 6টি চিনিকল বন্ধ করে দেয়। 24-এর গণঅভ্যুত্থানের পর শ্রমিক কর্মচারীরা চিনিকলগুলো চালুর জন্য সরকারের কাছে আবেদন জানান। পর্যায়ক্রমে 6টি চিনিকল চালুর অনুমোদনও দেয় সরকার, কিন্তু 4টি চালু হলেও সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকলের জন্য এখনও টাকা ছাড় হয়নি। দ্রুত অর্থ বরাদ্দ এবং আখ মাড়াই শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। শুরু করলে এটা সফল না। দিনাজপুরবাসীর প্রাণের দাবি, আমাদের এই শতাব্দী চিনিকলটিকে চালু করতেই হবে। অন্যায় দাবি নয়, এটা ন্যায্য দাবি। এবং এই মিলগুলো চালু হলে আমাদের যে ছাঁটাইকৃত শ্রমিক যারা বসে আছে তারা কাজ পাবে। নীলফামারী জেলা শহরের অদূরে সিংদই বিলে মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুল। দূর দূরান্ত থেকে এই পদ্মফুল দেখতে ছুটে আসছেন দর্শনার্থীরা। সিংদই বিলকে পর্যটন কেন্দ্রে পরিণত করার উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে ফুলের রানী পদ্ম, চাষাবাদ পরিবর্তন সহ মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ধ্বংস হচ্ছে এই ফুল। নীলফামারী জেলা সদর থেকে 8 কিলোমিটার দূরেই ঐতিহ্যবাহী সিংদই বিল। থই থই পানিতে ভেসে থাকা পদ্মফুল বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বিলের প্রায় 10 একর জুড়ে ফুটে আছে চোখ ধাঁধানো অসংখ্য পদ্মফুল। পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন শত শত দর্শনার্থী। স্বজন ও বন্ধুদের নিয়ে অনেকে ঘুরছেন নৌকায় করে, মুঠোফোনে বন্দি করছেন চোখ জোড়ানো দৃশ্য। নৌকাতে উঠে আমরা পুরো পদ্মবিল ঘুরলাম এবং ঘুরে আমাদের খুব ভালো লাগলো। আমার অনেক ভালো লাগছে, আমার মন ভালো হয়ে গেছে, আমি আবার আসবো এখানে। বিলটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানিয়েছে প্রশাসন। কচুরিপানা সরিয়ে যেন পদ্ম ফুলের যেন বিকাশ ঘটে, সমৃদ্ধি ঘটে, এই উদ্যোগটা আমরা নিয়েছি। কিছু নতুন মানের নৌকা আমরা ওখানে ছাড়ব, আর এইটা আমরা জেলা পরিষদ থেকে করে দেওয়ার আমরা উদ্যোগ নিয়েছি। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, হরিপুরের ডাঙ্গিপাড়া বিল, টুলটুলিয়া বিলে এবারও ফুটেছে সাদা পদ্ম। তবে দিন দিন নানা প্রতিকূলতায় আজ তা হুমকির মুখে। তাই সরকারিভাবে তা সংরক্ষণের দাবি দর্শনার্থীদের। অনেক দূর দূরান্ত থেকে আসে লোকজন, আমার ফুল টুল তুলে নিয়ে যায়, খুব সৌন্দর্য লাগে। আমাদের মাঠে পদ্ম ফুল হতো অনেক আগে, অনেকই হতো, এখন চাষাবাদ করছে, এখন আর হচ্ছে না। জলাশয়গুলো সংরক্ষণ করা গেলে পদ্মফুল রক্ষা করা যাবে বলে জানিয়েছেন এই উদ্ভিদবিদ। যদি আমরা জলাশয়গুলোকে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলায় যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি আছেন তারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমাদের উচিত হবে জলাশয়গুলোকে সংরক্ষণ করা। জলাশয় রক্ষা ও স্থানীয়দের মধ্যে সচেতনতার মাধ্যমে পদ্মফুলের অভয়ারণ্য রক্ষা করা যাবে বলে মনে করছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলের পানিতে ডুবে শিক্ষার্থী সাইমার মৃত্যুর 3 দিন পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় প্রশাসন ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে শিক্ষার্থীরা বলেন, সাইমা হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি 72 ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল, কিন্তু ঘটনার 3 দিন পার হয়ে গেলেও সেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দায়িত্বে অবহেলার সাথে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা সময় দিয়েও কেন সেই সময়টাতে অবহেলা করলো, কেন তারা তদন্ত রিপোর্ট সাবমিট করতে এত লেট করতেছে। প্রশাসনের সমস্ত বিষয়গুলো এসে করে গেছে, সব ধরনের তদন্ত কমিটি হয়, কমিটিতে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ করা হয় না। রাজশাহীতে চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম। সকালে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডাক্তার কাজেমের সঙ্গে কারো কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না। দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। 2023 সালের 29 অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। সকালে পানছড়ির দুর্গম রেজামণি পাড়ায় সদর জোনের উদ্যোগে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর 5 ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পে শিশুসহ বিভিন্ন ব্যবসায়ীদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে খুশি দুস্থ ও হতদরিদ্র সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি সম্প্রীতি রক্ষায় এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। চাঁদপুরের ফরিদগঞ্জে জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মালামাল ও নগদ টাকা। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব জানান, গত 15 অক্টোবর একটি জুয়েলার্স থেকে 24 ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়। এরপর থেকে চোর চক্রটিকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রথমে খুলনা থেকে কামাল পারভেজ মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে চাঁদপুর সদর থেকে খলিল মৃধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 7 ভরি স্বর্ণ ও 5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে। চোর চক্র এবং চাঁদপুর সদরের চোর চক্র এই চুরিটা সংঘটিত করেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা খুলনায় অভিযান করে গত 29 তারিখে খুলনা থেকে একজন এই চুরির সাথে সম্পৃক্ত একজন চোরকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে এই 7 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। ফরিদপুরের শালিকে ধর্ষণ ও হত্যা মামলায় দুলাভাই সহ 4 জনের আমৃত্যু কারাদণ্ড ও 2 জনের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে 1.5 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভিন এই রায় দেন। রায়ের সময় সকল আসামি উপস্থিত ছিল। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি জানান, সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে গত 2012 সালের 1 অক্টোবর গভীর রাতে নিহতের দুলাভাই জাহাঙ্গীর শ্বশুর বাড়ি গিয়ে তার স্ত্রী অসুস্থের কথা বলে শালিকে ঘরে এই সাথে শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।